প্রিয় দর্শক বন্ধুগণ, মাঠে মাঠে চলছে তরমুজের চাষ। তরমুজ বহু পুষ্টিগুণ সম্পন্ন একটি সুমিষ্ট গ্রীষ্মকালীন ফল। তরমুজ চাষ অত্যন্ত লাভজনক হয়। আমন ফসল ঘরে তোলার পর কৃষকগণ ব্যস্ত হয়ে পড়েন তরমুজ চাষের জন্য। তরমুজ চাষ করতে হলে প্রথমে পাওয়ার টিলার দিয়ে জমি ভালোভাবে কয়েকবার চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করতে হয়। এরপর 4 ফুট দূরত্বে সারি করে তরমুজের মাদা তৈরি করতে হয়। মাদা তৈরির কাজ শেষ হলে উক্ত মাদায় তরমুজের অঙ্কুরিত বীজ বসানো হয়। গ্রামের কৃষানী মা বোনেরা অত্যন্ত দক্ষতার সাথে এই কাজটি করে থাকেন। বীজ থেকে চারা গজাতে মাটি যাতে কিছুটা আর্দ্রতা ধরে রাখতে পারে, তার জন্য মাদায় বীজ বসানোর পর ধানের চিটা দিয়ে বীজগুলি ঢেকে দেওয়া হয়। এতে তরমুজের চারা বৃদ্ধির সাথে সাথে ঘাস বা আগাছাগুলো বেড়ে উঠতে থাকে। তরমুজের ভালো ফলন পেতে হলে অবশ্যই ক্ষেত আগাছা মুক্ত রাখার প্রয়োজন। ক্ষেতে যাতে ঘাস বা আগাছা জন্ম না নিতে পারে, তার জন্য কৃষক বন্ধুগণ কোদাল দিয়ে ভালোভাবে ক্ষেত কুপিয়ে দিচ্ছেন। এতে করে একদিকে যেমন মাটি আলগা হবে, অন্যদিকে আগাছাও দমন হবে। সাধারণত দিনমজুর ভাইরা দৈনিক 500 টাকার বিনিময়ে মাটি কোপানোর এই কাজটি করে থাকেন। তবে অনেক কৃষক নিজের জমিতে নিজে এই কাজটি করে থাকেন। নিজের জমিতে নিজে কাজ করতে পারলে অনেকটা খরচ সাশ্রয় হয়। তরমুজ চাষ করতে প্রয়োজন হয় প্রচুর পরিমাণে রাসায়নিক সার এবং কীটনাশকের। রাসায়নিক সার ছাড়া তরমুজের চাষ করলে তরমুজের ফলন একেবারেই ভালো হয় না। অধিক ফলন মানে অধিক লাভ, আর অধিক ফলন পেতে রাসায়নিক সারের কোনো বিকল্প নাই। কৃষকগণ তাই বহু রকমের রাসায়নিক সার ক্রয় করেন বাজার থেকে। তারপর একসঙ্গে সবগুলো সারের মিশ্রণ তৈরি করেন। বিঘা প্রতি কোন সার কতটা প্রয়োজন কৃষক বন্ধুগণ সেসব ভালোভাবে জানেন। এবার মিশ্রণ সারের 50 থেকে 70 গ্রাম পরিমাণ চাপান প্রয়োগ হিসেবে প্রতিটি গাছের গোড়ায় এভাবে দিয়ে দেওয়া হয়। তারপর আবার নিড়ানি দিয়ে সারটাকে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়। এরপর পর্যাপ্ত পানি দিয়ে চারা গাছের গোড়া ভিজিয়ে দেওয়া হয়। তরমুজ চাষে পানির কোনো বিকল্প নাই। 1-2 দিন বাদে বাদে প্রতিটি গাছের গোড়া পানি দিয়ে ভিজিয়ে দিতে হয়। আমরা জানি 1 কেজি তরমুজের ভেতর 920 গ্রাম পানি থাকে। সুতরাং তরমুজের ভালো ফলন পেতে হলে পানি সেচের সুব্যবস্থা থাকতে হবে। তরমুজ চাষে অনেকে ভূগর্ভস্থ পানি ব্যবহার করেন, আবার অনেকে খাল বা নদীর পানি ব্যবহার করে থাকেন। তরমুজ রোপণের পর থেকে তরমুজ বিক্রির আগ পর্যন্ত প্রায় 3-4 মাস কৃষকদের মাঠে অবস্থান করতে হয়। সবসময় চারা গাছগুলির দিকে নজর দিতে হয়। পোকামাকড়ের উপদ্রব হলো কিনা লক্ষ্য রাখতে হয়। গাছের গোড়ায় সার পানি দেওয়ার ফলে গাছের বৃদ্ধির সাথে সাথে ঘাস এবং নাকতারা জাতীয় আগাছার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যায়। এগুলো এতটাই দ্রুত বর্ধনশীল যে এগুলো অল্পতে দমন না করতে পারলে আগাছায়
ক্ষেত নষ্ট করে ফেলে, ফলে তরমুজের কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না। সেজন্য কৃষকগণ বসে বসে এভাবে আগাছা পরিষ্কার করে থাকেন। যেসব চাষি একসাথে অনেক জমিতে তরমুজের চাষ করেন, তারা জমির ঘাস পরিষ্কার করার জন্য দৈনিক মজুরির ভিত্তিতে নারী শ্রমিক নিয়োগ করেন। নারী শ্রমিকগণ দৈনিক 3 থেকে 400 টাকার বিনিময়ে তারা ক্ষেতের আগাছা পরিষ্কার করে থাকেন। এটি তেমন কষ্টের কোনো কাজ নয়। এক সারিতে বসে দিব্যি গল্প করতে করতে দিনের কাজ শেষ করে ফেলেন তারা। গ্রামের এসব কৃষানি মা বোনেরা সকাল 8টায় কাজে যোগ দেন আর বিকাল 5টায় কাজ শেষ করেন। কাজের ফাঁকে সকালে এবং দুপুরের খাবারের জন্য 2 ঘন্টা বিরতি থাকে। কৃষানি মায়েরা ও বোনেরা সাগ্রহে এই কাজটি করে থাকেন। একসাথে একত্রে সবাই বসে কাজ করাটাও একটা মজার ব্যাপার। শুধু যে মজার ব্যাপার তাই নয়, এভাবে 2-3 মাস কাজ করার পর কৃষানি এসব মায়েরা ও বোনেরা 10 থেকে 20,000 টাকা রোজগার করতে পারছেন। এইভাবে তরমুজের চাষ না হলে হয়তো এই টাকাটা তাদের পক্ষে রোজগার করা সম্ভব হতো না। বেকার সমস্যা আজও আমাদের দেশে একটা বড় সমস্যা। আজও বহু শিক্ষিত বেকার যুবক যুবতীরা কাজের সন্ধানে হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছে। তারা ভাবেন হাতের কাছে যে কোনো একটা কাজ পেলেই হয়, অর্থ ছাড়া এক মুহূর্তও যেন চলে না। তরমুজের চারাতে পোকামাকড়ের উপদ্রব হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার। তরমুজের চারা গাছে পোকামাকড়ের উপদ্রব দেখা দিলে চারা গাছগুলিতে কীটনাশক স্প্রে করা হয়। পোকামাকড়গুলো এতটাই শক্তিশালী যে নিয়মিত কীটনাশক স্প্রে না করলে পুরো ক্ষেতটাই হয়তোবা পোকার দখলে চলে যেতে পারে। এ ব্যাপারে কৃষক বন্ধুগণ সবসময় তীক্ষ্ণ নজর রাখেন। পোকামাকড়ের উপদ্রব দেখা দেওয়া মাত্র কীটনাশক প্রয়োগে সেগুলো দমন করে রাখেন। কীটনাশক মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক, তাই খুব সতর্ক অবস্থায় কৃষক বন্ধুদের ক্ষেতে কীটনাশক স্প্রে করতে হয়। গায়ে বিশেষ পোশাক এবং মুখে মাস্ক পরে নিয়ে তবে এই কাজটি খুব সাবধানতার সাথে করতে হয়। একজন কৃষক বন্ধুকে সারের দ্রবণযুক্ত পানি গাছের গোড়াতে ঢালতে দেখা যাচ্ছে। গাছের দ্রুত বৃদ্ধি সাধনের জন্য সারের দ্রবণ মিশানো পানি গাছের গোড়ায় ঢালা হয়। এতে গাছগুলি আরও সবল সতেজ হয় এবং দ্রুত বেড়ে ওঠে। মাঝে মাঝে ঢাকা সহ অন্যান্য জেলা থেকে তরমুজের আড়তদারগণ ক্ষেত পরিদর্শনে আসেন। তরমুজ চাষি এবং আড়ত মালিক একে অপরের স্বার্থ রক্ষা করে চলেন। এবার মাঠে উপস্থিত এমন একজন কৃষক বন্ধুর সাথে কথা বলে নেওয়া যাক। আপনার নামটা জানতে পারি? কপিল বিশ্বাস। আপনি কি নিজের কাজ নিজে করছেন না অন্যের জমিতে কাজ করছেন? না, আমি নিজের জমি। ও, নিজের জমিতে নিজেই কাজ করছেন। আমি নিজের কাজ নিজে করি ইউটিউব চ্যানেল থেকে আসছি। আপনি কতটুকু জায়গায় তরমুজের চাষ করেছেন, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন? আনুমানিক 12.5-13 বিঘা এরকম। আচ্ছা, এই বছর কি প্রথম না এর আগেও আপনি তরমুজ লাগিয়েছেন? না, 11 বছর। 11 বছর ধরে চাষ করছেন। মানে 1 বিঘা জমিতে আপনার কিরকম লাভ আসে সেটা একটু বলেন। আর খরচ কতটা? খরচ তো অনেক। মানে আনুমানিক একটা খরচ বলেন না। 1 বিঘা জমিতে 40 থেকে 50,000 টাকা খরচ। 1 বিঘা জমিতে 50,000 টাকা খরচ হয় প্রায়। আচ্ছা, আর যদি নিজেরা করে তাহলে
সেক্ষেত্রে কম হয়, কিন্তু আর যদি লোক দিয়ে করানো হয় সেক্ষেত্রে ওরকমই। একটু বেশি পড়ে, তাই তো? আচ্ছা, আর 1 বিঘা জমি বিক্রি করলে কিরকম লাভ আসে? যদি ভালো তরমুজ হয় তাহলে 1 বিঘা জমি আমরা সাধারণত 1 লক্ষ টাকায় বিক্রি করি যদি ভালো হয়, আর আরো ভালো হতে পারে। আচ্ছা, তাহলে এভারেজে লাভ কিরকম থাকে 1 বিঘা জমিতে এখন? তাহলে 50,000 55,000 এমন লাভ থাকে, লাভ থাকে। খরচ খরচা বাদ দিয়ে খরচ তো লাভ বাদ থাকে, তাই তো? কিন্তু আগাছা, আমাদের এই জমিটা প্রচুর আগাছা হয়, আচ্ছা আচ্ছা লেবার কস্ট অনেক বেশি হয়ে যায়, আচ্ছা। তার জন্যে লাভটা একটু কম হয়। কিন্তু আশেপাশের যে জায়গা, আমতলা, ফুলবাড়ি, দারুণ মল্লিক হুম। কিংবা বাজুয়া যে এরিয়াটায়, সেখানে তো আগাছা হয় না, তাদের একবার লাগালেই কিছু যত্ন করলে এত খরচ আসে না আচ্ছা। আমাদের এখানে যে খরচটা আসে। তো সেক্ষেত্রে আমাদের কস্ট বেশি, লাভ একটু কম। তো ভালো ভালো লাগলো আপনার সাথে কথা বলে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে।